গল্প নয় সত্যি। আজ আপনাদের যা দেখাবো শোনাবো তা সবই সত্যি। এই পৃথিবীতে ঘটে যাচ্ছে কত অজস্র ঘটনা, কজন আমরা তা জানি? হয়তো আমাদের চোখের আড়ালে অজান্তেই এমন সব কাণ্ডকীর্তি হচ্ছে যা দেখে মনে হয় এই বিশ্বে সবই সম্ভব। আমি শাকিলা শিমকি আছি আজ আপনাদের সাথে গল্প নয় সত্যি এমন সব গল্প শোনাতে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার গল্প অনেক শুনেছি, কিন্তু সেই গল্প যদি সত্যি হয়, যদি সত্যি সত্যি সেই ইচ্ছেটা পূরণ হয়েই যায়, বাদাম বিক্রেতা থেকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেই গল্পটা শুনবেন? শিশু শৈশব অধিকার কিতাবি শব্দগুলোর বাস এখানকার বাস্তবতা থেকে বহু দূরে। এই জগতের শিশুরা প্রতিটি মুহূর্ত ব্যবহার করে পরবর্তী 24 ঘন্টার আহার জোগানে। বেঁচে থাকার জন্য সময়ের আগেই তৈরি হতে হয় তাদেরকে। জীবন যখন এতটা যুদ্ধময়, স্বপ্ন দেখার সুযোগটা তাদের কোথায়? আর ভবিষ্যৎ ভাবনা শুধুই রূপকথার গল্প। শুধুমাত্র ঢাকা শহরেই প্রায় 50 লাখ মানুষ থাকে বস্তিতে, এর মধ্যে 45 ভাগই শিশু। সেই হিসেবে এ শহরে বস্তিতে বাস করা শিশুর সংখ্যা 20 লাখের কম নয়। আর বস্তির এই পরিবেশে একজন শিশুর শৈশব কতটা নিরাপদ তা বলাই বাহুল্য। অথচ সাংবিধানিকভাবে সব শিশু সমান অধিকার লাভ করবে, জীবন ধারণ, সামগ্রিক বিকাশ ও নিরাপত্তার অধিকার নিশ্চিত হবে প্রতিটি শিশুর জন্য। তারপরও মানুষ স্বপ্ন দেখে, সমস্ত প্রতিকূলতাকে ভেদ করে সৃষ্টি করে ইতিহাস। রোলবল বিশ্বকাপ 2017 সবাইকে চমকে দিয়ে বড়দের বিপক্ষে খেলে সর্বোচ্চ গোল করে বসে এক শিশু। সাফল্যের স্বীকৃতিটাও খুব দ্রুতই পেয়ে গেলেন। ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ বস্তি, এই জায়গাটাতেই বাস করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা শিশুর হৃদয়। রূপকথার গল্পের মতোই হঠাৎ তার জীবনে হাজির আলাদিনের দৈত্য। দৈত্য বলছি কারণ কিছু করে দেখানোর সুযোগটাই এ জগতের শিশুদের কাছে আলাদিনের চেরাগ পাওয়ার মতো। আমি রেগুলার বাদাম বিক্রি করতে আবানি মাঠ যাইতাম। তো ওই আবানি মাঠ যাইতে চাইতে আমি কতদিন ওইখানে বসেছিলাম। তো এটা আমারও শেখার অনেক শখ ছিল যে জিনিসটা কি আমিও একটু চালাইতে পারতাম। তো এইখানে রেগুলার প্রত্যেকদিন আসার পরে হঠাৎ একদিন দীপ্ত ভাই বলছে তুমি এখানে কাজ করবা। তো ওইখানে আমার এই স্কেটিংটা দেওয়ার পরে আমি স্কেটিং করতেছি। তো হঠাৎ করে আমার একদিন দীপ্ত ভাই বললো মাসুম স্যার তোর এই চালানোটা দেখবে। তো মাসুম স্যার দেখছে। তো ওইখানে দেখার পরে তো স্কেট দিয়ে জুনিয়র স্কেট দিয়ে খেললাম। তো একদিন হঠাৎ ন্যাশনাল আসলো। তো এই ন্যাশনালে স্যারে বললো কি ওরে এবার ন্যাশনাল খেলাইস। তো এইখান থেকে খেলার পরে তো ন্যাশনালে আমার খেলছি, ওইখানে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে আবার এই রোল বল জিনিসটা আমি বুঝতাম না কি এটা কি। তখন বল নিয়ে খালি ড্রিবল করতাম। তো এইখানে ড্রিবল করার পর স্যাররা বললে কি ওরে এবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেম খেলাবে। তো এখানে প্র্যাকটিস করলাম। তো মিরপুর 2 মাস ক্যাম্প হইলো। ওইখানে আমাদের আসিফ স্যাররা অনেক করছে। তো এই ক্যাম্পে আমি খেলতে তো ওরকম ভালো খেলতে এবার ওয়ার্ল্ড কাপ খেলতেছি। আর ছেলের এই সাফল্যে এখন একটু ভালো দিনের স্বপ্ন তার মায়ের চোখেও। বহুত কষ্ট করে চলছি বুঝছেন। আমার ছেলের আগে দিছি এই চকলেট বেচতে, হেপার বেচতে দিছি বাদাম বেচছে। এরপরে এই ছেলেটা এই চাকরিটা ধরছে। অনেক কষ্টেতে চলছি। আল্লাহ মনে করেন হ্যার মোহর দিকে চাইছে, সবাই বলতে আছে হ্যার ভাগ্যগুণ। প্রথমে আবানি মাঠে আমাদের একটা স্কেটিং ক্লাব ছিল। সেখানে আমাদের লেজার স্কেটিং ক্লাব নামে আমার একটা ক্লাব ছিল। সেখানে আমরা যখন স্কেটিং করাতাম ও প্রায় আসতো ওখানে বাদাম বিক্রি করার জন্য। তো আমাদের ওই মাঠ বেশিরভাগ সময় পরিষ্কার থাকতো না। তো ওরা আমাদের হেল্প করতো পরিষ্কার করার জন্য। প্রতিদিনই আসতো, আমরা কিছু টাকা দিয়ে দিতাম, ও হেল্প করতো। এরকম করতে কয়েকদিন যাওয়ার পরে তারপরে একদিন আমাদের একটা স্কেট আসলো আর কি, পুরোনো একটা স্কেট পেলাম একজনের কাছ থেকে, একটা ফ্যামিলির কাছ থেকে।
তো আমি ওই স্কেটটা ওকে দিয়ে দিলাম। কয়েকদিন পরে দেখা গেলো যে অন্যদের চেয়ে অনেক তাড়াতাড়ি ও স্কেটিংটা শিখে ফেললো। এই জন্য আমরা আমাদের ওই রোল বল টিমে, যেটা ওয়ার্ল্ড কাপে আমাদের টিম হলো, সেখানে প্রাথমিক পর্যায়ে সিলেক্ট করলাম যে দেখা গেলো যে ও অন্যদের চেয়ে অনেক বেশি পারফরমেন্স করতেছে। এবং যদিও আপনার খাওয়া দাওয়ার জন্য আমরা একটা স্পেশাল কেয়ার নিয়েছি, ও যেন ফুডিংটার ভালো মতো হয় স্পেশালি ওর জন্যে, কারণ ও কম বয়স, বেশি স্ট্রেংথ, ক্যালোরি যাতে বার্ন না হয় বেশি। হৃদয়ের মতো আমাদের এখানে আরও 20 জনের মতো স্কেটার আছে, যারা নাকি এখানে ছিন্নমূল ছিল অনেকে, যারা নাকি অনেক গরিব দেখা যাচ্ছে যে এই গ্রিলের বাইরে দিয়ে তাকিয়ে আছে, ওর চোখের ভিতরে তাকালে বোঝা যায় টল টল করতেছে, একটু স্কেটিং করতে পারে কিনা। তো আমরা ওদেরকে নিয়ে আসছি এখানে। আর তাই হৃদয়ের স্বপ্ন এখন আর নিজের নেই, তাকে নিয়ে এখন স্বপ্ন দেখে পুরো দেশ। নানি দাদি পান চিবিয়ে গল্প করবে আর ঠুকুর ঠুকুর করে হাঁটবে। সেই যুগ কিন্তু আর নেই। কুমফুর এক কাতে দাদি আপনাকে ধরাশায়ী করে দিতে পারেন। বয়স সে 93 হোক না কেন। কি কুমফু দাদির গল্প শুনবেন? মনে করেন আপনি কোথাও বেড়াতে বের হলেন, সাথে আছেন বাড়ির বয়োজ্যেষ্ঠ নানি বা দাদি গোছের কেউ। পথে হঠাৎ করে ছিনতাইকারীর আক্রমণ করলো। আপনি কিছু বলার আগেই দেখলেন আপনার নানি বা দাদি ছিনতাইকারীকে সজোরে ঘুষি মেরে বসলো। কি অবাক হচ্ছেন? হাসি কিংবা অবাক যাই হন না কেন, এই অসম্ভবকে সম্ভব করেছেন 93 বছর বয়সী এক বৃদ্ধা। নাম তার ঝাং হেসিয়ান। 1924 সালে তার জন্ম। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝেজিয়া প্রদেশের বাসিন্দা তিনি। লোকে তাকে ভালোবেসে কুমফু দাদি বলে ডাকে। ভাবতে পারেন, মাত্র 4 বছর বয়স থেকেই আত্মরক্ষার উপায় হিসেবে কুমফু শিখতে শুরু করেন তিনি। মূলত তার শৈশবকাল থেকেই দেখে এসেছেন অন্যান্য দেশের সঙ্গে চীনের সংঘাত, আর তাই তিনি এক প্রকার আত্মরক্ষার কৌশল হিসেবেই কুমফু শেখেন। টানা 89 বছর ধরে এই সাধনায় মগ্ন আছেন ঝাং। তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে এই অনুশীলন শুরু করেন। ঝাং যে কুমফুর চর্চা করেন সেটার উৎপত্তি ফুজিয়ান প্রদেশে। এই কুমফুর 15টি প্রকারভেদ আছে, প্রতিটির মধ্যে আবার 36টির কৌশল আছে। সবগুলো রপ্ত করতে 3 বছরের মতো সময় লেগেছিল। তবে কুমফু দাদি কিন্তু সবগুলোতেই পারদর্শী। কুমফুর কারণেই নাকি তার ঘুম ভালো হয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও তিনি ধরে রেখেছেন। মূলত শাকসবজি খান, তবে সুস্থতার জন্য মাঝে মাঝে অল্প স্বল্প মাংসও খান। নিয়মিত অনুশীলন আর খাদ্যাভ্যাসের কারণেই নাকি কখনো তাকে হাসপাতালের পা মারাতে হয়নি। ভাবুন তো। তবে শুরুটা ছিল ভীষণ কষ্টের। উবু হওয়ার কৌশল শিখতে গিয়ে তার মাংসপেশিতে খুব যন্ত্রণা হতো। দরিদ্র পরিবার হওয়ার কারণে অনুশীলনের পর খুব খিদে পেত ঝাংয়ের, কিন্তু খাবার জুটত না। তাতে কি, দৃঢ়চেতা ঝাং শত প্রতিকূলতার মাঝেও অনুশীলন করতেন। বাঁশের লাঠি নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করতে এখনও তিনি খুব পছন্দ করেন। প্রায় 300 বছরের উত্তরাধিকার সূত্রে তার এই অনুশীলন। ঝাংয়ের পরিবারের সবাই কুমফু করে। যদিও ঝাংয়ের পরিবারের সবাই মারা গেছেন, যেখানে সাধারণত দেখতে পাওয়া যায় নানি দাদিরা ছোট ছেলে মেয়েদেরকে রাক্ষস, ঘুক্ষস কিংবা রাজা রানীর গল্প শোনান, সেখানে ঝাং কিন্তু প্রতিবেশীদের কুমফু শেখান। কুমফু দাদি মনে করেন সুস্থ শরীর পেতে হলে ব্যায়াম এবং ভালোভাবে বাঁচতে হবে, এবং অন্যদের যতটা সম্ভব সাহায্যও করতে হবে। থার্ড ডিভিশনে মেট্রিক পাস, ইন্টারমিডিয়েটে রেফার্ড, কিন্তু হয়েছেন রাষ্ট্রপতি।
তার চেষ্টা, যোগ্যতা, রাজনীতির সাথে পরম ভালোবাসা তাকে স্বাধীনতা পদক থেকে শুরু করে সংসদ সদস্য, স্পিকার থেকে রাষ্ট্রপতি মর্যাদায় আসীন করেছেন। এই মানুষটিকে কোনো রাজনীতিবিদ বা সাধারণ মানুষ অশ্রদ্ধা জ্ঞাপনের সুযোগই পায়নি। শুনবেন তার গল্প। থার্ড ডিভিশনে ম্যাট্রিক পাস, আইএ পাস, তাও বিশেষ বিবেচনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো দূর, ভর্তি ফর্মও নিতে পারেননি। এই ইতিহাস কোনো সাধারণ মানুষের নয়, বলছি বাংলাদেশের 20তম মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা। পদমর্যাদা বলে এখন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, বাংলাদেশের সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরই চ্যান্সেলর তিনি। 1961 সালে আমি মেট্রিক পাস করছি এবং মেট্রিক থার্ড ডিভিশন, আর আইএ পাস করছি। এটা তো এক সাবজেক্ট, অর্থ লজিকে রেফার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, ভর্তি তো দূরে করতে, ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হলো। 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কমলপুর গ্রামে জন্ম এই রাজনীতিবিদের। ওই গ্রামেই পড়াশোনার শুরুর কাল কাটে। কলেজ জীবনও ছিল কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজে। পড়াশোনায় মনোযোগ না থাকলেও দেশের প্রতি প্রেম আর রাজনীতিতে কিন্তু তিনি নাম্বার 1। পড়াশোনায় ওজনদার ডিগ্রি ছিল না এই ভয়েই কিনা ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি নিয়ে রেখেছিলেন এই শ্রদ্ধেয় মানুষটি। কলেজে পড়া অবস্থায় কতটা জনপ্রিয় ছিলেন তার প্রমাণ মেলে নির্বাচিত ভিপি হওয়ার মধ্য দিয়ে। আর পেশা জীবনে যখন কিশোরগঞ্জ জজ কোর্টে ওকালতি করেছেন, সেখানেও তার নেতৃত্বের পরিচয় মিলেছে। বেশ কয়েকবার কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে পরম ভালোবাসা এই মানুষটির। জীবনের বেশিরভাগ সময় পেরিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দলের রাজনীতিবিদ হিসেবে। কিশোরগঞ্জ 4 আসন থেকে 10টি সংসদ নির্বাচনের মধ্যে 7 বারই এমপি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 1996 সালে আওয়ামী লীগ শাসনামলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। 2001-এ ছিলেন জাতীয় সংসদে আওয়ামী লীগ দলের হয়ে বিরোধী দলীয় উপনেতা। নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে 2009 সালের 25 জানুয়ারি থেকে 2013-র 24 এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন এই রসবোধ সম্পন্ন রাষ্ট্রপতি। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে 2013 সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত করা হয়। পত্রিকা, টেলিভিশনে প্রচারিত প্রকাশিত নানা প্রতিবেদনে বিভিন্ন সময়ে একটা বিষয় মোটামুটি পরিষ্কার, এই মানুষটিকে কোনো দলের কোনো রাজনীতিবিদ কিংবা সাধারণ মানুষ কখনোই অশ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ পায়নি। এই মানুষটি তার কৌতুকপূর্ণ কথার মধ্য দিয়ে রাষ্ট্রের অসঙ্গতি কিংবা নিজের সীমাবদ্ধতা, এমনকি রাজনৈতিক দলগুলোর ভুল রাজনীতি চর্চা, সবকিছুই চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। ছাত্র নেতাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা বড় বড় পদে যারা আছে, তারা বয়স থেকে 45 থেকে 50। তাহলে আমি তো 20 বছর বয়সে বিয়ে করছিলাম না, আমি আর্লি করছি। এখন কি বাপ পুত মিল্লা একসঙ্গে ইউনিভার্সিটিতে করবো নাকি? এটা তো হতে পারে না। কলেজের ভিপি, তারপর সংসদ সদস্য, সংসদ সদস্য থেকে সংসদে বিরোধী দলীয় উপনেতা, ডেপুটি স্পিকার, স্পিকার এবং সর্বশেষ সর্বোচ্চ পদমর্যাদার রাষ্ট্রপতি হয়েছেন কিশোরগঞ্জবাসীর কাছে ভাটির শার্দুল হিসেবে পরিচিত অ্যাডভোকেট আব্দুল হামিদ। 2013 সালে 24 এপ্রিল থেকে বাংলাদেশের সর্বোচ্চ পদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এই নেতা। সব কি আসলেই সম্ভব? কিন্তু চোখে না দেখেও একটি ছেলে যখন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন, তখন মনে হয় সবই সম্ভব।
অন্ধত্বকে জয় করে দৃষ্টিশক্তিহীন ওমর ফারুক মামুন এখন মেহেরপুর সরকারি সমাজসেবা অফিসের কম্পিউটার প্রশিক্ষক হিসাবে কাজ করেন। মেহেরপুরের শিবপুর গ্রামের মামুন যখন ৫ম শ্রেণীর ছাত্র, তখন চোখের রোগে আক্রান্ত হয় সে, কিন্তু অর্থাভাবে ভালো চিকিৎসা জোটেনি। বিএসসি পরীক্ষার সময় চাপ বাড়ে পড়াশোনার। ২০০৬ সালে পরীক্ষার আগে একদিন হঠাৎ মামুনের দু চোখ দৃষ্টিশক্তিহীন হয়ে পড়ে। জীবনযুদ্ধে থেমে যায়নি মামুন। দৃষ্টিশক্তিহীন হওয়ায় বিশেষ সফটওয়্যার ও অ্যাপসের মাধ্যমে শব্দ শুনে শুনে তিনি কম্পিউটার ও ইন্টারনেট জগতে সফল হয়ে এখন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবে অসম্ভবকে সম্ভব করা মামুন এই বছরে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী কম্পিউটার প্রশিক্ষক ও সফল উদ্যোক্তা হিসেবে মালয়েশিয়াতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কম্পিউটার ইন্টারনেট বিষয়ক ১৫ দিনের সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সাফল্যের সনদ নেন। অন্ধত্বকে জয় করেও মানুষ এগিয়ে যেতে পারে, সেই অনুপ্রেরণা ও নতুন প্রজন্মকে কম্পিউটার মুখী করতে মামুন মুজিবনগর কেদারগঞ্জ বাজারে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন। আমি যে প্রবলেম ফেস করছি, আমি এই জায়গায় আসার জন্য আর কোনো মানুষ যারা এই প্রবলেমটা ফেস না করে, আমি তাদেরকে সেই সুবিধাগুলো দিতে চাই। মামুনের বড় স্বপ্ন মায়ের মুখে হাসি ফোটানোর, আর মামুনের পরিবারের স্বপ্ন মামুন সরকারি ভালো একটি চাকরি পেলে ছোট বোন ও মাকে নিয়ে সচ্ছল জীবন কাটানোর। তাহলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মামুন আরও বেশি বড় ভূমিকা রাখতে পারবে। কিছু মানুষের কর্ম, তাদের জীবন আমাদের বিস্মিত করে। অবাক হয়ে ভাবি, এমনও মানুষ হয়? কে তারা? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী। কি নামগুলো অচেনা লাগছে তো? লাগারই কথা, কারণ দরিদ্র এই ব্রাহ্মণ দম্পতিকে না চেনারই কথা। হয়তো তারা অচেনাই থেকে যেতেন যদি না 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর তাদের কোল আলো করে জন্ম না হতো এক মহান পুরুষের। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ইংরেজি অঙ্ক আমার সব শেখা হয়ে গেল। বলিস কি রে, একবার দেখি? হ্যাঁ বাবা। যিনি একাধারে সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও জনহিতৈষী। বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম এই মহান পুরুষের। ব্যক্তি ঈশ্বরচন্দ্র কেমন ছিলেন সে কথা আর বলতে, এই কাহিনী কে না জানেন। মা অসুস্থ থাকার কারণে এই মায়ের ডাকে একবার তিনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ দামোদর নদ সাঁতরেও পার হয়েছিলেন। ঈশ্বর, কি সর্বনাশ! বর্ষার দামোদরে ঝাঁপ দিয়েছিলি? তুমি যে ডেকেছিলে মা। বিদ্যাসাগর তার চারিত্রিক দৃঢ়তা পেয়েছিলেন বাবা ও মায়ের কাছে। এজন্যই বিদ্যাসাগর বলেছেন, যদি আমার দয়া থাকে তা পেয়েছি মার কাছে, আর যদি বুদ্ধি থাকে তবে তা পেয়েছি বাবার কাছে। 5 বছর বয়সে ঈশ্বরচন্দ্রকে গ্রামের পাঠশালায় পাঠানো হয়। এই বাংলা পাঠশালায় পড়া ছেলেকে তো আমাদের এখানে ভর্তি করতে পারবো না। আমাদের এখানে এখন অঙ্ক করানো হয় ইংরেজি অক্ষরে। আমি ইংরেজিতে অঙ্ক করতে পারবো। 1841 সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজ ত্যাগ করার অল্প পরেই তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার প্রধান পণ্ডিতের পদ লাভ করেন। 1850 সালের ডিসেম্বর মাসে তিনি সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক পদ লাভ করেন এবং পরের মাসে ওই কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। দেশের জনসাধারণের কাছে পরিচিত ছিলেন দয়ার সাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে করা হয় বাংলার প্রথম সার্থক গদ্যকার। হিন্দু বিধবাদের মুক্তির জন্য তিনি আজীবন সর্বস্ব পণ করে সংগ্রাম করেছেন। তার আন্দোলন সফল হয়েছিল। 1856 সালে সরকার বিধবা বিবাহ আইনসিদ্ধ ঘোষণা করেন। তার উদ্যোগে একাধিক বিধবা বিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। প্রচার করেন বাল্যবিবাহ রোধের সপক্ষেও। এর সঙ্গে সঙ্গে নারী শিক্ষা প্রচারেও যথাযথ গুরুত্ব আরোপ করেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম কৃতিত্ব শিক্ষা সংস্কার। বর্ণপরিচয় গ্রন্থে তার লিপি সংস্কারই পরবর্তীকালে বাংলা লিপির আদর্শ হয়ে দাঁড়ায়।
আজ পর্যন্ত এই লিপি বাংলায় প্রচলিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু উল্লেখযোগ্য রচনা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, বাংলার ইতিহাস, জীবনচরিত, বোধোদয়, শকুন্তলা উপাখ্যান, বিধবা বিবাহ, বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ, আখ্যান মঞ্জুরি এবং ভ্রান্তিবিলাস। 1891 সালের 29 জুলাই কলকাতায় তিনি নিজ বাড়িতে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। কেমন লাগলো আমাদের সত্যি সত্যি গল্প? দেখা হবে আপনাদের সাথে এমনই গল্প নিয়ে সামনের সপ্তাহে ঠিক এই সময়ে।